4 ওভারে 4 উইকেট 21 মেডেন এমন বোলিং স্পেল যার তার নাম তানজিদ হাসান সাকিব। বাংলাদেশি বোলার একই সঙ্গে টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার 21 মেডেন দেওয়ার রেকর্ড গড়লেন। এই টাইগার পেসারের কাছেই যেন হেরে গেল নেপাল। দলকে জিতিয়ে সাকিব হয়েছেন ম্যাচ সেরা। সাকিব এখন টুর্নামেন্টের মোস্ট ইম্প্যাক্টফুল বোলার। কোহিনুর কণার রিপোর্ট। 24 বল 21টা ডট 4 উইকেট। ইটস তানজিম সাকিব ফর ইউ। ইতিহাস গড়তে নেপালের চাই 120 বলে 107 রান। ওরা যখন মিষ্টি মুখের প্রস্তুতিতে তখনই গরম গরম কোরিয়ান রামেন নিয়ে হাজির তানজিম সাকিব। এই ইয়াংস্টারের 140 কিলোমিটার পার আওয়ারের বলে দিশেহারা নেপালি ব্যাটাররা। ডোন্ট সেলিব্রেট টু আর্লি। ছোট টার্গেটে যে কত বড় হয়ে যায় তা হারে হারে টের পাইয়ে দিল জুনিয়র সাকিব। টাইগারদের হারিয়ে যে প্রাইড আনার স্বপ্ন দেখেছিল নেপালিরা, তাদের বারাভাতে ছাই দিলে এই পেসার একাই কাঁদিয়ে ছেড়েছেন প্রতিপক্ষকে। উইকেট টেকিং, এক ম্যাচে 2 মেডেন, সব মিলিয়ে নেপালের বিপক্ষে তার বোলিং ফিগার যে কারো কাছেই নাইটমেয়ার। শুধু এই ম্যাচ নয়, এবারে টি-20 বিশ্বকাপে নিজের ডেবিউ সিজনটায় এমনই নজর কাড়া সাকিব। গ্রুপ পর্বে 4 ম্যাচে 90 বল করে নিয়েছেন 9 উইকেট। ইকোনমি 4.80। এই মুহূর্তে বিশ্বকাপে টপ উইকেট টেকারের লিস্টে তানজিম সাকিব টপ 3-তে। অথচ এই সাকিব খেলবেন বিশ্বকাপ এমনটা হয়তো কেউ ভাবেইনি। শরীফুলের ইনজুরি, ডেথ বোলিং অপশনে সাইফুদ্দিনের ফেলিয়ার, সাকিবের চেষ্টা, লড়াকু মানসিকতা, একাগ্রতা নির্বাচকদের বাধ্য করেছে ওকে বেছে নিতে। আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. সাকিবের উপর ভরসা করে যে বাজিটা ধরেছিল নয়া নির্বাচক প্যানেল, তার 16 আনা ফিরিয়ে দিল এই টাইগার পেসার। এই প্রথম টি-20 বিশ্বকাপের এক আসরে 3 ম্যাচ জিতল বাংলাদেশ। শুধুই কি তাই, এর আগে কখনোই তো এত কম রান ডিফেন্ড করে জেতেনি টিম টাইগার্স। এমন দিনে সাকিব শুধু ম্যাচ সেরাই নন, দেশ সেরা। কোহিনুর কণা, 71। ক্রিকেট অ্যানালিস্ট, এক্সপার্ট থেকে শুরু করে সাবেক যত ক্রিকেটাররা রয়েছেন বেশিরভাগই ম্যাচ আলোচনা করতে গিয়ে, এই বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স আলোচনা করতে গিয়ে বারবারই একটা কথা বলছেন, যত সাফল্যই আসছে সেগুলো বোলার এবং শুধুমাত্র বোলারদেরকে কেন্দ্র করে, তাদের সাফল্যই আলটিমেটলি বাংলাদেশকে বাঁচিয়ে দিচ্ছে বারবার। এর পরবর্তীতে বাংলাদেশ দল এখন সুপার 8 নিশ্চিত করেছে। আজকে ভোরে 2টো ম্যাচ ছিল। বাংলাদেশ যেমন নেপালের বিপক্ষে খেলেছে, প্রায় একই সময় নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা মাঠে নেমেছিল। সো এই 2টো ম্যাচ দিয়েই মোটামুটি 2টো গ্রুপ সুপার 8-এর সেই 2টো কনফার্ম হয়ে গেছে। সেই 2টো গ্রুপের চেহারা প্রথমে দেখে নেব, তারপরে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে একটু আলোচনায় যেতে চাই। আমরা প্রথমেই যদি 2টো গ্রুপ দেখে নিতে চাই, প্রথম গ্রুপ হচ্ছে গ্রুপ 1। সেখানে দেখা যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই সবার উপরে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং ভারত। আফগানিস্তান C1 হিসেবে গ্রুপ 1-এ ঢুকেছে, অন্যদিকে অস্ট্রেলিয়া B2 থেকে এই B2 হিসেবে এই গ্রুপটাতে ঢুকেছে। বাংলাদেশ ঢুকেছে D2 হিসেবে এবং ভারত ঢুকেছে A1 হিসেবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা দল একজন আরেকজনের বিপক্ষে, এক একটা দল 3টা করে ম্যাচ খেলবে, একজন আরেকজনের বিপক্ষে লিগ পদ্ধতিতে খেলবে এবং তারপরে নিশ্চিত হবে কারা যাচ্ছে সেমিফাইনালে। এরপরে আমরা যদি গ্রুপ 2-তে কারা আছে সেটা দেখে নিই। গ্রুপ 2-তে B1 হিসেবে আমরা যদি দেখতে পাই, ইংল্যান্ড রয়েছে এখানে এবং সাউথ আফ্রিকা D1 হিসেবে। যারা কিনা বাংলাদেশের গ্রুপে ছিল তারা সবার আগে এই গ্রুপ থেকে সুপার 8 নিশ্চিত করেছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র চমক দেখিয়ে, এবারে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, তারা কিন্তু এবারের গ্রুপটাতে এই মুহূর্তে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে আরেকটা দল ওয়েস্ট ইন্ডিজ, তারাও দুর্দান্ত খেলছে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে। সেই ওয়েস্ট ইন্ডিজ এসেছে এই গ্রুপ 2-তে C2 হিসেবে। অর্থাৎ এই ছিল মোটামুটি 2টো গ্রুপের পরিচয়। এবারের সুপার 8 খেলছে যারা, এবং এখান থেকেই এই 2টো গ্রুপে আলাদা আলাদা, 2টো গ্রুপের আলাদা আলাদা ম্যাচে প্রত্যেকটা দল 3টা করে ম্যাচ খেলবে একে অন্যের বিপক্ষে। সেখান থেকে নিশ্চিত হবে সেমিফাইনালে কারা যাচ্ছে। বাংলাদেশের অবস্থানটা আসলে কি, সেই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করতে চাই, প্রথমেই সুপার পারফর্মার তানজিম সাকিব, যেটা সহকর্মী কোহিনুর কণা তার প্রতিবেদনে বলছিলেন, সেখানে আরেকবার একটু
একটু নজর দিতে চাই। তিনি 4 ওভার বল করে মাত্র 7 রান দিয়েছেন এবং ডট বল দিয়েছেন 21টা। ইকোনমিটা আসলে আলাদা করে বলার কিছু নেই, তার ইকোনমি পার ওভার 2ও না, অর্থাৎ প্রতি ওভারে 2ও রান দেননি তিনি। এবং একই সঙ্গে যেভাবে তিনি অ্যাগ্রেশনটা দেখিয়েছেন সেটা আসলে অন্যতম হয়ে উঠেছেন। তিনি এই বিশ্বকাপে সেই ইম্প্যাক্টফুল বোলার হিসেবে বাংলাদেশের অন্যতম, এই জয়ের অন্যতম কারিগর। একেবারেই লো স্কোরিং ম্যাচ ছিল, কোনো মতে বাংলাদেশ 100 করতে পেরেছিল, ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল, টপ অর্ডার বরাবরই ব্যর্থ ছিল। সেই জায়গা থেকে তানজিম সাকিব যেভাবে শুরুটা করেছেন, নেপালকে রীতিমতো ধসিয়ে দিয়েছেন এবং চাপে ফেলেছে, যে কারণে আলটিমেটলি বাংলাদেশ দল একটু ওপরের দিকে ছিল সবসময়, বোলিং এন্ড থেকে আপার হ্যান্ডে ছিল একদম শুরু থেকে। আমরা যদি পরের বোলারের দিকে তাকাই, মুস্তাফিজ আজকে যেটা করেছেন সেটা কিন্তু একটু ঢাকা পড়ে যাচ্ছে তানজিম সাকিবের আগুনে পারফরমেন্সের কারণে। কিন্তু তার পারফরমেন্সটা দেখুন, মুস্তাফিজের 3টা উইকেট তিনি নিয়েছেন, মাত্র 7টা রান দিয়েছেন এবং একই সঙ্গে 1.75 তার ইকোনমি। এই জায়গায় তিনিও কিন্তু ডট বল দিয়েছেন 20টা, অর্থাৎ প্রায় তার পুরো স্পেলের একটা বিশাল অংশ তিনি ডট বল দিয়েছেন এই জায়গায়। এবং স্পেশালি 19তম ওভারে রীতিমতো নেপালকে তিনি হতাশার সাগরে ডুবিয়েছেন, অর্থাৎ যেই জায়গায় অনেক বেশি রান প্রয়োজন, স্ট্রাইক রেট আরেকটু বাড়ানো প্রয়োজন ছিল, ওভার 6-এর উপরে চলে গিয়েছিল আস্কিং রান রেট, সেই জায়গায় মুস্তাফিজ একটার পর একটা ডট বল দিয়েছেন এবং লাস্ট বলটাতে তিনি উইকেট তুলে নিয়েছেন। অর্থাৎ মুস্তাফিজ তার জায়গা থেকে একদম পারফেক্ট। ডেথ ওভারে তার কাছ থেকে নাজমুল শান্ত ক্যাপ্টেন যেমনটা চেয়েছেন ঠিক সেই ডেলিভারিটা তিনি দিতে পেরেছেন। অন্যদিকে ক্যাপ্টেনের কথা বলছিলাম, নাজমুল শান্ত নিজে আসলে কি করেছেন। নাজমুল শান্ত এবারে টোটাল টি20 বিশ্বকাপটা যদি তার দেখি, আমরা এর আগেও এটা নিয়ে আলোচনা করছিলাম যে তিনি যে নাজমুল শান্ত এই মুহূর্তে তার 4 ম্যাচে মাত্র 26 রান তিনি করেছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তার গড় মাত্র 6.5-এর মতো। স্ট্রাইক রেট নিয়ে আসলে আর আলোচনা করার তেমন কিছু নেই এই স্ট্রাইক রেট নিয়ে, যেহেতু তিনি রানই করেছেন মাত্র 26। অর্থাৎ ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আমরা যেটা বলি সেটা তিনি করতে পারেননি, কিন্তু আলটিমেটলি তার ক্যাপ্টেন্সিটা অনেক বেশি প্রশংসিত হচ্ছে। কিন্তু শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবে কি সেই কাজগুলো করা যায়, শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবে কি একাদশে থাকা যায় কিনা সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু তার ক্যাপ্টেন্সি, বোলিং চেঞ্জ, ফিল্ডিং পজিশন চেঞ্জ করা, সব কিছু সেট করা থেকে শুরু করে একদম টু দ্য পয়েন্টে তিনি কাজটা করতে পেরেছেন। সেই জায়গায় তার পারফরমেন্স, এই পারফরমেন্সের পরেও কিন্তু তিনি সমালোচনা থেকে অনেকখানি বাঁচছেন, কারণ তার দল আলটিমেটলি সুপার 8-এ নাম লেখাতে পেরেছে। এরপরে আমরা দেখে নিচ্ছিলাম যে পরিসংখ্যানের আলোকে এই ছিল মোটামুটি বাংলাদেশ এবং নেপাল ম্যাচের আলোচনা। এবার একটু দেখে নিতে চাই পরিসংখ্যানের বাইরে কারা আসলে এক্স ফ্যাক্টর হিসেবে নেপাল এবং বাংলাদেশ ম্যাচে কাজ করেছেন। অর্থাৎ পরিসংখ্যানই তো আসলে সব কিছু হয় না, তার বাইরেও অনেক কথা থাকে, অনেক গল্প থাকে। আমরা সবার আগে যদি রিশাদ হোসেনকে আলাদাভাবে দেখে নিতে চাই, সেক্ষেত্রে আমরা দর্শক দেখে নিতে চাই একই সঙ্গে রিশাদ একজন লেগ স্পিনার হিসেবে তার দলের ভূমিকা, এবং একই সঙ্গে সেই লেগ স্পিনের পাশাপাশি কিন্তু তার ব্যাটিংটাও কিন্তু অন্যরকম একটা ভূমিকা পালন করে এই ম্যাচটাতে। দর্শক, রিশাদ হোসেন কিন্তু পুরো বাংলাদেশের হয়ে একটা মাত্র ছক্কা মেরেছেন এবং এইরকম উইকেটে যেখানে আসলে আনইভেন বাউন্স হচ্ছে, স্পিন টার্ন করছে, কোন দিক থেকে কোন দিকে যাবে, বলটা পড়ার পরে আসলে কোন দিকে যাবে, রিশাদ যখন বল করছিলেন তিনি নিজেও হয়তো বুঝতে পারছিলেন না, ব্যাটসম্যানরা কি বুঝবেন। সেই জায়গা থেকে নিজের কাজটা তিনি করেছেন, কিন্তু একটু ইকোনমিক্যাল ছিলেন, আজকে কোনো উইকেট পাননি। অন্যদিকে যখন ব্যাট হাতে তিনি রান করছিলেন সেই জায়গায় কিন্তু তিনি রান বের করার চেষ্টা করছিলেন, আনফর্চুনেটলি খুব বেশি কিছু করতে পারেননি। কিন্তু সেই জায়গা থেকে একদম টেইলেন্ডারদের জায়গা থেকে কিন্তু কিছু পারফরমেন্স ব্যাটার হিসেবে তারা দেখাতে পেরেছেন। তাসকিনের কথা বলি, সাপোর্ট হিসেবে মুস্তাফিজ ছিলেন সেই জায়গায়, অর্থাৎ টেইলেন্ডারে যারা ছিলেন রিশাদ হোসেন সহ, তারা কিন্তু আলটিমেটলি দুর্দান্ত পারফর্ম করেছেন এই ম্যাচটার বিবেচনায়, যে কারণে 100+ রান করতে পেরেছেন। এরপরের এক্স ফ্যাক্টর হিসেবে যদি আমরা সাকিব আল হাসানের কথা বলতে চাই, আমরা জানি যে তিনি বল হাতে খুব বেশি পারফর্ম করতে পারেননি এবারের ওয়ার্ল্ড কাপে। সাকিব এর আগে আমরা দেখেছি ব্যাটিংয়েও কিন্তু একটা ভুল কলের কারণে সাকিব মাহমুদুল্লাহ রিয়াদকে রীতিমতো তার ভুল কলের কারণে রিয়াদ আউট হয়ে গেছেন। সেই ভুলটা তিনি সাথে সাথে বুঝতেও পেরেছিলেন এবং সেই জায়গাটা রিকভার করার চেষ্টা করেছিলেন যদি বাড়তি কোনো রান দেওয়া যায়, কিন্তু সেই জায়গায়ও সাকিব ব্যর্থ হয়েছেন। কিন্তু আলটিমেটলি লাস্ট ওভারটা সাকিব করেছেন বল হাতে এবং সেই জায়গায় কিন্তু একেবারে কোনো বিপদ ঘটতে দেননি। সেই জায়গায় সাকিব আল হাসান এই ম্যাচের অন্যতম এক্স ফ্যাক্টর হিসেবেও কাজ করেছেন। নানা ধরনের পরামর্শ তো নাজমুল হোসেন শান্ত তার কাছ থেকে পেয়েই থাকেন। সো মোটামুটি এই ছিল সাকিব আল হাসান এবং রিশাদ হোসেনের এক্স ফ্যাক্টরের ইস্যুটা। দর্শক, মোটামুটি জেনে নিচ্ছিলাম যে নেপাল বাংলাদেশ ম্যাচে আসলে কারা ভাইটাল রোল প্লে করেছে এই কঠিন ম্যাচটা জয়ের ক্ষেত্রে। নেপালের বিপক্ষেও ম্যাচটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল বাংলাদেশের, এবং সেই জায়গা থেকে বোলাররা দারুণ পারফর্ম করে বাংলাদেশকে জিতিয়ে নিয়েছে। সেই বোলারদের ভূমিকা এবারের বিশ্বকাপে কি, সেই প্রসঙ্গ এবারে।
টি-20 বিশ্বকাপের 15 বছরের ইতিহাসে ব্যতিক্রমী আসর দেখছে ক্রিকেট বিশ্ব। শর্টার ফরম্যাটে ব্যাটার নয় ছড়ি ঘোরাচ্ছে বোলাররা। বড় রান না আসায় মাইকেল ভন, মিকি আর্থারদের কাছে বিশ্বকাপের উইকেটেরই মধ্যে কাঠ গড়ায়। তবে সহযোগী দেশগুলো তাদের বোলিংয়ে বড় দলগুলোকে যে খাওয়াতে পারে তার প্রমাণ প্রায় দেখা গেছে এবারের আসরে। তাহলে কোন স্বার্থে টি-20 শুধুই ব্যাটারদের গেম হলো, সেটাই খুঁজে বেড়ার চেষ্টা করেছেন পার্থ বণিক। ম্যাচ হেরে নেপাল ক্যাপ্টেনের মাথায় হাত, আর দলকে জিতিয়ে তানজিমের শূন্যে লাভ। শুধু তানজিমই নন, এই দাপটে সাকিব থেকে মোস্তাফিজ, তাসকিন থেকে রিশাদ, সবাই যেন এক একটা আগুন। তবে সুপার 8-এ উঠলেও টাইগারদের ব্যাটিং নিয়ে সন্তুষ্টি যেন ঠিকঠাক মিলছেই না। তানজিদ, লিটন, শান্ত, জাকের কেউ লড়ছেন রান তুলতে, কেউ স্ট্রাগল করছেন ধারাবাহিকতা পেতে। গ্রুপ পর্বে অনেকটা একই দশা ছিল সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান আর ইন্ডিয়ার। প্রশ্ন ওঠা স্বাভাবিক, ব্যাটারদের এই রান খরার সব দোষী কি তাদের? এবারের বিশ্বকাপে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে উইকেট। রানের জন্য যেখানে ঘাম ছুটছে ব্যাটারদের। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারের চোখে বিশ্বকাপের পিচ ভেরি পুয়ার। সাবেক ইংলিশ ক্যাপ্টেন মাইকেল ভনের কাছে যা শকিং, ওয়াসিম জাফরের জন্য টি-20 নয়, অনেকটা টেস্টের আদর্শ উইকেট। কিন্তু কথা যখন আসে ক্রিকেটিং এক্সাইটমেন্টের, তখন এই আলেমীয় কথাগুলো কতটা যৌক্তিক? প্রথমে চিন্তা করুন, বাংলাদেশ বনাম নেপাল, যুক্তরাষ্ট্র বনাম পাকিস্তান, আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ। কদিন আগেও এই ম্যাচগুলোতে জয়ী দল কে হবে তা আগে ভাগেই চোখ বুজে বলা যেত। কিন্তু চলতি বিশ্বকাপে সব হিসাব পাল্টেছে। লো প্রোফাইল ম্যাচও হয়েছে হাই ভোল্টেজ। এক্সাইটমেন্টের বিচারে যা ছিল 100-তে 100। দ্বিতীয়ত, ক্রিকেটের বিশ্বায়ন। ক্রিকেটের অভিভাবক হিসেবে আইসিসির 115 বছরের পথ চলায় ফুল মেম্বার কান্ট্রি মাত্র 12টা, যেখানে প্রায় একই সময় প্রতিষ্ঠিত ফিফার সদস্য দেশ 211। ক্রিকেটের বিশ্বায়ন করতে গেলে যেখানে লেভেল প্লেইং ফিল্ড করা দরকার, সেখানে আইসিসির উঠবস হয় বড় দলগুলোর কথায়। তাদের প্রেসক্রিপশনেই মূলত টি-20 হয়ে উঠেছে ব্যাটার্স গেম। অথচ উইকেট যদি ব্যাটিং না হয়ে বোলিং ফ্রেন্ডলি হয়, তাহলে ছোট দলগুলোও যে ভয়ঙ্কর হতে পারে, বড় দলকে নাকানি চুবানি খাওয়াতে পারে, তার উদাহরণ এবারের বিশ্বকাপ। পাকিস্তানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়, নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের বিগ উইন, বাংলাদেশের চোখে চোখ রেখে নেপালের লড়ে যাওয়া তারই প্রমাণ। মূলত টি-20তে ব্যাটিংকে প্রায়োরিটি দেয় বোলাররা এই ফরম্যাট হয়ে গেছে সৎ সন্তান। কিন্তু বোলিংও যে ক্রিকেটের একটা পার্ট, 4 ছক্কার মতো উইকেট পড়াতেও যে আনন্দ আছে, সেটা বেমালুম ভুলে গেছে এখনকার সময়ের হাইব্রিড ক্রিকেট বোদ্ধারা। প্রশ্ন হলো, 120 বলের খেলায় যদি ব্যাটারদের জন্য 200 রানের পিচ বানানো জায়েজ হয়, তাহলে বোলারদের জন্য 100 রানের নিচে পিচ বানালে সমস্যা কোথায়? ক্রিকেট মোড়লরা কি নেপাল, যুক্তরাষ্ট্রের মতো অ্যাসোসিয়েট দলগুলোর বোলিংয়ে ভীত? তাই কি ব্যাটিং পিচেই ক্রিকেটকে নিজেদের সম্পত্তি বানাতে চায় ওরা? সবশেষে এটাও মনে রাখা জরুরি, ক্রিকেট শুধু 12টা দেশের খেলা নয়, এখানে 96টা সহযোগী দেশও আছে। পার্থ বণিক, 71। বোলিং বান্ধব উইকেট হলে সেটা ছোট দল এবং বড় দলের মধ্যে পার্থক্যটা কমিয়ে আনে কিনা, এই প্রশ্ন নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। স্পেশালি এই টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের অবস্থানটা এইরকম কন্ডিশনে কোন জায়গায়, সেটাতে কি তাদের লাভ হয়েছে নাকি ক্ষতি? এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। হাসিবুল হোসেন শান্ত, স্বাগত আপনাকে। ক্রিকেট কার্নিভালে আমরা দেখছিলাম সহকর্মী পার্থ বণিকের রিপোর্টটা, এবং আমরা দেখছি আসলে ওয়ার্ল্ড কাপে বোলারদের কেমন দাপট। সেই জায়গা থেকে বাংলাদেশের বোলারদের পারফরমেন্সটা বাংলাদেশকে বারবার ফ্রন্ট ফুটে এনে দিচ্ছে ব্যাকফুট থেকে। আলটিমেটলি তাহলে এ ধরনের কন্ডিশনে বাংলাদেশের লাভ হলো কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যদি দেখেন, বাংলাদেশ কিন্তু বোলিং এর ক্ষেত্রে যদি বলেন, পেস বোলিং এর যে আমাদের যে প্লেয়ার এখন আছেন এবং যারা এখন ন্যাশনাল টিমে নেই কিন্তু ন্যাশনাল টিমে খেলার জন্য ওয়েট করছেন, তারাও কিন্তু ভালো বোলিং করছে। আপনি সত্যি কথা বলতে লাস্ট 2-1 বছর কিন্তু পেস বোলিং এই গ্রুপটা চমৎকার বোলিং করে যাচ্ছে। সেদিকে চিন্তা করলে কিন্তু বাংলাদেশের বোলিং অ্যাটাকটা চমৎকার ভাবে করে যাচ্ছেন। সবচেয়ে বড় জিনিস যে তারা ধারাবাহিকভাবে বোলিং এর ইমপ্রুভমেন্টও করছেন, সাথে ভালো বোলিংই করছেন। এটা একটা কারণ। 2 নম্বর, উইকেটটাও অবশ্যই হেল্পফুল ছিল বোলারদের জন্য, যেটা আমরা খেলাতেই দেখতে পেরেছি। বেশি রান হয়নি,
106 107 রান হলে সেই টিমকে এগেন্স্ট টিমকে সেটা চেস করতে গেলে অনেক বেগ পেতে হয়েছে বিকজ অফ উইকেট, এবং বলাররা চমৎকার বোলিং করার কারণেই কিন্তু আজকে বাংলাদেশের বোলিং অ্যাটাকটা এত সুন্দরভাবে দাঁড়িয়েছে। তা মনে হয় যে এই বোলিং এর সাফল্যতা উইকেটও আছে, সাথে বলাররা কিন্তু শুধু উইকেট খারাপ হলেই ভালো, বলারদের ফেভারে হলেই হবে না, এটা তো বলারদেরকে ওই জায়গায় বল করতে হবে, উইকেটটাকে ইউজ করতে হবে। অর্থাৎ সেটা কিন্তু বাংলাদেশের কন্ডিশনটা bowler- কাজে লাগানোর যে বিষয় রয়েছে সেইটা অনেক বেশি ভাইটাল এখানে, যেটা বাংলাদেশের বোলাররা স্পেশালি খুব দারুণভাবে কাজে লাগাচ্ছে। ইভেন নেপালের বিপক্ষে সাউথ আফ্রিকা যেভাবে খেলেছিল তার চেয়েও হয়তো বা বেটার ভাবে নিজেদের অনেক বেটার খেলেছে না, এই আমার কন্ডিশনটা মনে হয় কাজে যে লাগাতে পেরেছে। কাজে এই কন্ডিশন যদি কাজে লাগাতে পেরেছেন দেখে আমরা কিন্তু নেপালকে 85 রানে অল আউট করে দিতে পেরেছি। এবং মোস্তাফিজকে যদি দেখেন এই ধরনের উইকেটে কিন্তু সে মনে হয় যে কিং পেস বলারদের ক্ষেত্রে। আর যে 19 নম্বর ওভারে তিনি যেভাবে বল করেছেন, আসলে ডেড ওভারে এসে মেহেদির উইকেট পাওয়াটা এত সহজ কথা না। তো আমার মনে হয় যে এখানে উইকেটটা বাংলাদেশের বলাররা চমৎকার ভাবে ইউজ করছেন। পেস বোলার বিশেষ করে আমি বলবো যে সাকিবের স্টার্টিংটা চমৎকার হচ্ছে। আর তাসকিনের আজকের দিনটা বাদে তাসকিনও কিন্তু চমৎকার বোলিং করে যাচ্ছেন। তো আমার মনে হয় যে উইকেটটা খুব ভালোভাবে তারা ইউজ করছেন। সাথে শুধু পেস বোলিং না, আপনি দেখেন স্পিনার ক্ষেত্রেও কিন্তু সব টিমই কিন্তু স্পিনার চমৎকার বোলিং করে গিয়েছে এই উইকেটে। তো এই ধরনের উইকেট আসলে একটু স্লো হয়, এখানে তো দেখা যায় আনিমেল বাউন্সও কিন্তু দেখা গিয়েছে। তো আমার মনে হয় যে কারণে আসলে ম্যাচটা খুব বেশি হাই স্কোরিং হয়নি এবং 100 রান করতেই বাংলাদেশের ঘাম ছুটে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা যদি ব্যাটিং এর পারফরমেন্সটা অ্যানালাইসিস করার চেষ্টা করি, সেক্ষেত্রে একটা দলের টপ অর্ডার পুরো 4টা ম্যাচেই বলতে গেলে ফেল করেছে। এরকম একটা ব্যাটিং অর্ডার টোটালি অফ ফর্ম, এবং তারা যে এরকম অফ ফর্মে আছে সেটা বিশ্বকাপের আগে থেকেই জানা সবার। এই দলটা নিয়ে একটা টপ অর্ডারে এরকম নড়বড়ে অবস্থা নিয়ে একটা দল সুপার 8-এ পৌঁছে গেল, এই বিষয়টা আপনার দৃষ্টিতে আপনি কিভাবে দেখছেন? আপনি যদি দেখেন শান্ত, লিটন, ওনারা একদমই রান করতেন। বাকি কিন্তু আপনি দেখেন, যদি আপনি তামিমকেও বলেন অথবা অল্প রান করে আউট হয়ে গেছেন, বাট একটা ম্যাচে কিন্তু সলিড স্টার্ট দিয়েছেন। শান্ত, লিটন বাদে মোটামুটি কিন্তু সবাই টুকটাকি রান করছেন। আপনি মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, সাকিব এই আগে নেদারল্যান্ডের সাথে চমৎকার ব্যাটিং করেছেন, আপনার লাস্টের দিকে জাকির আলীও মোটামুটি ভালো ব্যাটিং করছেন। তো আমার মনে হয় যে এই দুজন বাদে যদি ওনারা ব্যাটিং না করতে পারতেন তাহলে আসলে আপনি কি মনে করেন বাংলাদেশ জিতার দাঁড় করে আসে দাঁড়াতো? তো আমার মনে হয় যে লিটন, শান্ত বাদে যারা খেলছেন এই ধরনের উইকেটে আপনি আসলে ব্যাটিং করাটা ভেরি ডিফিকাল্ট। তো অফ ফর্মে থেকে এই ধরনের উইকেটে ফর্মে আসাটা আমার কাছে মনে হয় যে একটা ব্যাটসম্যানের জন্য যুদ্ধ করতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে লাকটাও একটু দরকার। আমার মনে হয় লাকটাও ফেভার করছে না। তারপর শান্ত এবং লিটনের যদি শর্ট সিলেকশন দেখেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা খুব তাড়াহুড়া করছে, বিকজ ফর্মে না থাকলে আসলে এই ধরনের সিচুয়েশন আসলে একটু নিজেকে কন্ট্রোল করাটা টাফ। আর T20 120 বলের খেলা, এখানে আপনি যে একটু সেট হয়ে খেলবেন সেই সুযোগ সময়ও নেই। তো সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে শান্ত, লিটন যদি তাদের মোটামুটি একটু ফর্মে আসেন বা তাদের ওনারা যদি কিছু রান করে দিতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ টিম অনেক স্ট্রং হয়ে দাঁড়াবে। বাট ওরা ভালো খেলেন দেখেই কিন্তু সিলেক্ট করা হয়েছে। তারা কিন্তু প্রুভেন প্লেয়ার, তাদেরকে কিন্তু পরীক্ষা করার কিছু নেই, বাট খারাপ সময় যেতে পারে। আর T20-তে একজন ব্যাটসম্যানকে ফর্মে আসা কিন্তু এত সহজ না। T20-তে আমি এটা অবশ্যই সবাইকে বুঝতে হবে যে 120 বলের খেলা খুব কম বলের খেলা, এবং স্ট্রাইক রেটটা সবসময় হাই রাখতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে শান্ত, লিটনের লাকটাও ফেভার করছে না। তো এই ক্ষেত্রে আসলে ওনারা যে চেষ্টা করছেন না, কোনো প্লেয়ারই চায় না যে সে খারাপ খেলুক, ওনারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করছেন। আর দেখা যাক কি হয় সামনে। এটা তো আসলে এখানে থাকলে আরো ভালোভাবে বলা যেত, বাট উইকেটটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ব্যাটসম্যানদের জন্য। নিঃসন্দেহে ব্যাটসম্যানদের জন্য উইকেটটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সামনে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আমরা জানি যে গ্রুপ 1-এ বাংলাদেশ দল পড়েছে, যে যাদের বিপক্ষে বাংলাদেশ খেলবে, ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান রয়েছে সেই দলে। সেই গ্রুপটাতে বাংলাদেশ কিভাবে পারফর্ম করবে সেই বিষয়টা আসলে দেখার অপেক্ষা। নিশ্চয়ই সেখানে ব্যাটসম্যানদের আরেকটু বড় ভূমিকা পালন করতে হবে, আমরা আসলে সেই প্রত্যাশা করতে চাই। সময় একেবারেই শেষ পর্যায়ে। হাসিবুল হোসেন শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্তর সঙ্গে আলোচনা করছিলাম বাংলাদেশ দলের বর্তমান অবস্থান, টপ অর্ডারের কি অবস্থা, এবং সুপার 8-এ যাদের বিপক্ষে বাংলাদেশ খেলবে তাদের বিপক্ষে কোন ভূমিকা দেখতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, সেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল বিস্তারিত। দর্শক, এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব T20 বিশ্বকাপের নতুন নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।